আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নিশি হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু। ঠাঁই নেই খুলনা ও রাজশাহী মেডিকেলে। জাতিসংঘের 10 লাখ টিকা আসবে অগস্টে। আন্দোলনেই আসবে মুক্তি বলেছেন বিএনপি নেতারা। আবারও সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। নার্সিং পেশায় কাজের নামে নারী পাচার। মাত্র 40,000 টাকায় স্ত্রীকে ভারতে বিক্রি করেছে এক স্বামী। 77 দিন অমানবিক নির্যাতন সয়ে ফিরেছেন দেশে। চাল ডাল তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ছেই। বাজারে সিন্ডিকেটের কারসাজি, সরকারি নজরদারি না থাকায় ক্ষোভ ক্রেতাদের। এবারে লাঠি দিয়ে উইকেট ভাঙলেন সাকিব। আবাহনীর পক্ষে নির্লজ্জ আম্পায়ারিংয়ে মেজাজ হারান তিনি। সুজনের সঙ্গে বাগ বিতণ্ডা, পরে দুঃখ প্রকাশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের করোনায় গেল একদিনে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা 13,032। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে 2,454 জন। গেল 24 ঘন্টায় 18,535টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 61,44,773টি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,22,849 জন। এছাড়া নতুন করে 2,286 জন সহ করোনা থেকে সুস্থ হয়েছে 7,61,916 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 13.24, সুস্থ 92.59 ও মৃত্যুর হার 1.58%। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে 17 দিনে মারা গেলেন 1.5 শতাধিক। সংক্রমণের ভয়াবহতা রুখতে রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। দ্বিতীয় সপ্তাহের মতো চলছে সাতক্ষীরায়। রবিবার থেকে কঠোর বিধি নিষেধের আওতায় আসছে খুলনা জেলা ও মহানগরী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার বিকাল 5টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হওয়া লকডাউন চলবে 17 জুন রাত 12টা পর্যন্ত। 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 8 জন রাজশাহীর, 6 জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের একজন। সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায় চলছে দ্বিতীয় সপ্তাহের ঢিলেঢালা লকডাউন। এর মধ্যেই জেলায় মারা গেছেন আরও 7 জন। স্বাস্থ্যবিধিতে অনীহা অনেকের। সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢোকার সময় ভোমরা থেকে আটক করা হয়েছে আরও 3 জনকে। রবিবার থেকে খুলনা জেলা ও মহানগরীকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। বিকাল 5টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুসারে খুলনায় কঠোরভাবে আমরা সরকারি বিধিনিষেধ আরোপ করব এবং সেই ক্ষেত্রে 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। 9টার পর যে ইমার্জেন্সি, মেডিকেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। এদিকে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। উপসর্গে মারা গেছে আরও 2 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর ও অভয়নগর পৌরসভাকে কঠোর বিধিনিষেধের আওতায় নেওয়া হয়েছে। কিন্তু সচেতনতার চেষ্টা ও আহ্বানে সাড়া কম মানুষের। লকডাউন চলছে নাটোর সদর ও সিংড়া পৌরসভায়ও। থামানোই যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এখনও সংক্রমণের হার 53%। শেরপুর শহরে 14 দিনের আংশিক লকডাউন বাস্তবায়নে টহল দিচ্ছে পুলিশ। শহরে প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে মেহেরপুরের সীমান্তে একসঙ্গে কৃষি কাজ করছেন দুদেশের কৃষকরা। এতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। বিজিবির কঠোর নজরদারি চান বিশেষজ্ঞরা। মেহেরপুরের ওপারে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া, তেহট্ট, কৃষ্ণনগর, নবীনগর গ্রাম। এপারে মেহেরপুরের মুজিবনগর, বুড়িপোতা, ইসাখালী, রুদ্রনগর, কাজীপুর সহ 12টি গ্রাম। বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয়দের জমি থাকায় প্রতিদিন কৃষিকাজের জন্য বাংলাদেশে ঢোকে দেশটির নাগরিকরা।
কাঁটাতারের প্রধান ফটকে বিএসএফের কাছে পরিচয়পত্র জমা দিয়ে এদেশে আসেন তারা। ভোর 6টায় এনআইডি কার্ড জমা দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় কৃষক কাজ শেষে বিকালে আবার ফিরে যায়। করোনার এই সময়েও স্বাস্থ্যবিধি না মেনে অবাধে মেলামেশা করছেন তারা। ভারতের নাগরিক আর বাংলাদেশের নাগরিক একসাথে আমরা একই জায়গায় চাষবাস একসাথেই করি। দুই দেশের লোক তো একই জায়গায় জমি একসাথে তো আবাদ করে, একসাথে সবকিছুই মিলামেশা হয়। খাওয়া দাওয়া ওদের খাওয়া ওরা খায়, আমাদের খাওয়া আমরা খাই, একসাথে এক জায়গায় সামাতে বসে আমরা গল্প গুজব করেও আমরা খাই। একসাথে বসে একসাথে গল্প করে একটা বন্ধুসুলভ আচরণ, কিন্তু এই বন্ধুসুলভ আচরণই আমাদের আতঙ্ক। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বড় ক্ষতি হয়ে যাবে। কন্ট্যাক্টে কিন্তু আসতেছে এবং এই কন্ট্যাক্টে আসার প্রেক্ষাপটে কিন্তু আমাদের মেহেরপুর আস্তে আস্তে যেটা গ্রিন জোন ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ইয়েলো হয়ে এখন রেডের দিকে যাচ্ছে। সীমান্তে দুদেশের কৃষকের মেলামেশায় ভারতীয় ধরন সংক্রমণের বড় আতঙ্কের কারণ। এই বিষয়ে সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশাসনের যোগাযোগ হচ্ছে এবং এইগুলো যেন না হয় সেই বিষয়ে প্রশাসনও কিন্তু তৎপর আছে এবং তারা সেই আলোকেই কাজ করে যাচ্ছে। করোনায় আক্রান্তদের সাথে ভারতীয়দের সংস্পর্শ আছে কিনা তা জানার চেষ্টা করছে জেলা প্রশাসন। যেখানেই বেশি সেখানে আমরা লকডাউনের মতো করার চেষ্টা করতেছি, ওই বাড়িটাকে একটু আইডেন্টিফাই করা, হ্যাঁ ওই পাড়াটাকে আইডেন্টিফাই করা এই। আর বিজিবি তো রেগুলার টহলই থাকে, এরা ওদেরকে আরেকটু সতর্ক করে আরেকটু যাতে বেশি পরিমাণ সতর্ক থাকে সেটা বলা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহলও। কেউ যদি কোনো প্রকারের ইনফরমেশন পান সেক্ষেত্রে বিজিবিকেও জানাতে পারে, পুলিশকেও জানাতে পারে। যারা শেল্টার দিচ্ছে এরকম কোনো ইনফরমেশন যদি থাকে তাদের মাধ্যমেও, অথবা যারা দালাল শ্রেণী আছে তাদেরকে খুঁজে বের করার। করোনার ভয়াবহতা ঠেকাতে সীমান্তে দুদেশের কৃষকের মেলামেশা ও বন্ধের দাবি বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোভ্যাক্সের আওতায় 10,08,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। টেলিফোনে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে অগস্টে এই টিকা দেশে আসবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানিয়েছেন যে 1,800,000 অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবে আন্ডার কোভ্যাক্স এন্ড উই ওয়েলকাম ইট। এটা অ্যালোকেট হয়েছে, এখন লজিস্টিকের উপর নির্ভর করবে, ওইটা যারা আনে তাদের বক্তব্য। আন্দোলনেই মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়া পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা মুক্তি পেলেও তার হার্ট ও কিডনির অবস্থা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ চলছে জয়েন্ট ভেঞ্চারে, লড়াই সংগ্রাম করেই এই থেকে মুক্তি পেতে হবে। বিএনপি নেত্রী নিপুণ রায়ের চৌধুরীকে নতুন করে রিমান্ডে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয় শুক্রবার সকালে দলের গুলশান কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তা সরকারের পরিকল্পিত। এ নিয়ে বিএনপি একটি কথা না বললেও দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে নিপুণ রায় ও আসলাম চৌধুরীর মুক্তি দাবি করেন। কথা বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়েও। পোস্ট কোভিডের পোস্ট করোনার সেগুলো থেকে উনি মোটামুটি এখন বেটার, বাট হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এইটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন। তার আসলে একটু আরও ফার্দার অ্যাডভান্সড সেন্টারে যাওয়াটা তার খুব জরুরি ফর হার্ট ট্রিটমেন্ট। যে দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত। আপনার তারপরে যাবতীয় আপনার যে সমস্ত আইন আদালতগুলো করেছে, আদালত করেছে। আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণ করেছে ক্ষমতাসীনরা। যেখানে আদালতের আদালতের যারা বিচার করে তাদের মেরুদণ্ড নাই, তাদেরকেও বিদেশিদের কথা শুনতে হয়। ওইটা বলবেন যে প্রুভ করেন, প্রুভ করে জানা। আমার যদি জিজ্ঞেস করে ভগবান আছে প্রুভ করেন, তো আমি ভগবান আছে প্রুভ করতে পারবো না আমার মতো মানুষ। এগুলো ভগবানের অস্তিত্ব, দ্য পজিশন অফ দ্য কান্ট্রি, যে আমরা আছি জয়েন্ট ভেঞ্চারের সরকার। এইটা লড়াই সংগ্রাম আর মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া যেমন দেশ স্বাধীন হয় নাই তেমন গণতন্ত্রের মুক্তি হবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি পুনর্বহাল থাকতো তাহলে বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে পারতেন।
এখন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত কোনো বিচারকরাই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কারণ তাদের চাকরি বা তাদের কাজ যে কোনো সময় পার্লামেন্ট তাদেরকে অব্যাহতি দিতে পারে। সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি আন্দোলনের নামে আবারও সন্ত্রাস নৈরাজ্যের পথে গেলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় থাকার সুযোগ না থাকায় বিএনপি ১/১১ সরকার এনেছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন সহ্য করতে পারছে না তথাকথিত সুশীল ও বিএনপি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পরিবর্তনের জন্য বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেন তিনি। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের জন্য অপেক্ষা করুন। জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। ফখরুল সাহেবরা দলের কর্মীদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। এটি একদিকে অগণতান্ত্রিক, অপরদিকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। তারা যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেওয়ার মধ্য দিয়ে আবারও আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির আভাস দিচ্ছেন কিনা সেটাই আজকে ভেবে দেখার বিষয়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অগণতান্ত্রিক পথে জন্ম নেওয়া বিএনপি নেতাদের মুখে কথায় কথায় গণতন্ত্রের দোহাই দেয়া মানায় না। সমস্ত নিয়ম নীতি ভেঙে আপনাদের রাষ্ট্রপতিকে আপনারা সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নাটক সাজিয়ে আবার ক্ষমতা দখল করার চেষ্টা করেছিলেন। আপনাদের কারণেই ১/১১ সৃষ্টি হয়েছিল। আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিলেন, সেইটার কারণেই ১/১১ সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা ও করোনা প্রতিরোধ সামগ্রী সরবরাহ বুথ উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু সরকারের নয়, সমাজের দায়িত্বশীলদেরও গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। কুড়েঘর আছে, তবে সেই কুড়েঘরে মানুষ সাধারণত থাকে না। সেই কুড়েঘরে থাকে, কুড়েঘর হয় পাকের ঘর অথবা লাকড়ি ঘর অথবা গরু বাছুর রাখার ঘর। কুড়েঘর খুঁজে পাওয়া যায় না। যেই ছেলে 12 বছর আগে বিদেশ গেছে, সে এসে তার শহর চিনতে পারে না, সে এসে তার গ্রাম চিনতে পারে না। এটি বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি আর তার মিত্ররা দেখে না, আর বিশেষ কারণে অজ্ঞ আর সব বিষয়ে বিশেষজ্ঞরাও এটি দেখে না। এটি হচ্ছে দুঃখজনক। পরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 14 সহ 3টি আসনের উপনির্বাচনে প্রায় শতাধিক প্রার্থীর দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এজন্য রাজনৈতিক মাঠে শক্ত প্রতিপক্ষ না থাকা এবং সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন তিনি। বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শিগগিরই ঢাকা 14, কুমিল্লা 5 এবং সিলেট 3 আসনে উপনির্বাচন হবে। একাধিক প্রার্থী হওয়াটাই খুব স্বাভাবিক, যৌক্তিক, কিন্তু এক একটা আসনে 30 জন 40 জন প্রার্থী হওয়া, এটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা অস্বাভাবিক। আমরা আগে দেখতাম যে যাদের এলাকায় ব্যাপক জনভিত্তি ছিল, সেই ধরনের ব্যক্তিরাই শুধু প্রার্থীতে আগ্রহ প্রকাশ করতেন। কিন্তু এখন যেহেতু শক্ত প্রতিপক্ষ নেই, যার ফলে অনেকেই ভাবে যে মনোনয়ন পেলেই হয়তো দলীয় কর্মী সমর্থকদের সাহায্যে তারা বৈতরণ পার হইতে পারবে। এখন তো যে কোনো থানা কমিটির সকল সদস্যরা নিজেকে যোগ্য মনে করে। এই যে তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা উচ্চাবিলাসী হয়েছে, এটার কারণেই প্রার্থীটার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি যে এই ক্ষেত্রে এটা সাংগঠনিক একটা দুর্বলতা। এবারে দালাল নয়, স্বামীর মাধ্যমেই ভারতে পাচারের শিকার তার স্ত্রী। মাত্র 40,000 টাকায় তাকে দালালদের কাছে বিক্রি করে দেয় স্বামী জাহিদুল হক রনি। নার্সিং পেশায় কাজের কথা বলে পাচার করা হয় তাকে। ভারতের নানা জায়গায় 77 দিন অমানবিক নির্যাতন সয়ে দেশে ফেরা এই গৃহবধূর কষ্টের কথা জিয়া খানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
টিকটক বা দালালের খপ্পর নয়, নিজের স্বামীর হাতে ভারতে পাচার হয়েছিলেন এই গৃহবধূ। জানান বছর দুয়েক আগে মোবাইলের রং নাম্বারে পরিচয় হয় জাহিদুল হক রনির সাথে, এরপর বিয়ে। হাজারো কষ্ট ও নির্যাতনও ছেড়ে যাননি স্বামীকে। হঠাৎ করে ওর মুডটা চেঞ্জ হয়ে যায়, আমার সাথে অত্যাচার করা শুরু করে এবং খুব বকাবাধ্য দেয় যে আগে কাজ করে খাইতে এখনও কাজ করে খাইতে হবে। এমন কি হয়ে গেছে যে তোর আমার কাজ করে খাওয়ানো। তো ও কাজ করতো না, আমাকে ঘর ভাড়াও দিত না, বাজার সদাও দিত না, আমার অনেক কষ্টভাবে দিন যেত। স্বামী নামে প্রতারকটির মূল উদ্দেশ্য তখনও বুঝতে পারেননি এই ভুক্তভোগী। ভারতের নার্সিং পেশায় কাজের কথা বলে গৃহবধূকে প্রথমে নেওয়া হয় হাতিরঝিল নদী নামে এক মেয়ের কাছে, তারপর সাতক্ষীরা দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি। পাচারের এক একটি ধাপ টের পেয়েছেন খুব দেরিতে। আরও 3টা মহিলা ছিল আর আমরা 3 জন। আমাদের নিয়ে একটা বর্ডারের এক সাইডে একটা বাসায় রেখে দেয়। তারপর যখন ভোরের আজান যায় 4টা না 5টা বাজে, তখন আমরা আবার একটু হাঁটি। আমরা বর্ডার পার হয়ে যাই, পার হয়ে ইন্ডিয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে আরও 2টা ছেলে আসে। আসার পর আমাদের রিসিভ করে কলকাতায় যায় পৌঁছানোর পরে তারপর আমাদের আধার কার্ড আর ওই ফ্লাইটের টিকিট দিয়ে দেয়। চেন্নাইতে নামার পরে আমাদের একটা আলাদা রুমে রাখে আমাকে। তখনও স্বামীর সাথে কথা বলার মিনতি ছিল তার। সব পরিষ্কার হতে আরও সময় লাগে তার। ছেলেরা আমি যখন মারে তখন আমি বলছি যে আমার এখানে আটকে রাখার মানে কি, তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে দেন না। তোর হাজব্যান্ডের সাথে কি কথা বলবি, তোর হাজব্যান্ড তো 40,000 টাকা নিয়ে তোর বেচা দিচ্ছে, এখানে তোর কথা বলার কোনো নেই, পজিটিভ নাই। পরে আমি অনেক চিল্লাচিল্লি করছি, তো আমি বলছি আমার হাজব্যান্ডের 40,000 টাকা নিয়ে বেচা দিছে, আমার তো 40,000 বেতনই, বেচা দিব কিভাবে? বেতনের আগে কেউ টাকা দেয় কাজ করা ছাড়া? তোর হাজব্যান্ডের তো দিয়ে দিছি। সাথে থাকা অন্য নারীদেরও পাচার করা হয় চাকরির প্রলোভনে, বাধ্য করা হয় অনৈতিক কাজে। চুল টুল ধইরা অনেকভাবে অত্যাচার করে আমাকে। অত্যাচার করার পরে ভিডিও করে বলে যে তুই যদি এখন কাজ না করস তাহলে এই ভিডিও তোর ফ্যামিলির সবাইরে দিয়ে দিব এবং ইন্টারন্যাশনাল নেটে ছেড়া দিব, জানি তোর মনে কর সমস্যা হইব অনেক, তখন তুই মুখও দেখাইতে পারবি না। আমার মতো যে কয়জনই গেছে হসপিটালের জব, পার্লারের জব, মেসেঞ্জার জব, এইভাবে ডেলিভারি, শিপমেন্ট, এরকম আর কি, সেলসম্যানের, এগুলো বইলা নিত। বন্দিদশা থেকে পালিয়ে চেন্নাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরেন এই গৃহবধূ। এখনও তার স্বামী নরপশু জাহিদুল হক রনি ও নদীকে ধরতে পারেনি পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে ডাল, মশলা ও তেল সহ আরও বেশ কয়েকটি নিত্যপণ্যের দামও। পেঁয়াজের দাম নতুন করে না বাড়লেও এখনও তা সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন সবকিছুর মতো নিত্যপণ্যের বাজারও চলে গেছে বড় বড় কোম্পানির হাতে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ভোগান্তি বাড়ছে মধ্যম ও নিম্ন আয়ের ক্রেতাদের। বৈশাখী মৌসুমে ধানের বাম্পার ফলনের পরও রাজধানীর বাজারে বেড়েই চলেছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা পর্যন্ত, বস্তায় 200 থেকে 250 টাকা বেশি। বিক্রেতারা জানিয়েছেন ভরা মৌসুমেও মিলাররা চাল ছাড়ছে না। সিজন আসছে এখনো 3 মাস হয় নাই, এক বস্তা চাইলে যদি 200 টাকা বাড়িয়ে যায়, এটা কি আমরা বাড়াইছি? এটা তো বাড়াইছে মেলারে। তো আপনার মেলে না যায়, যেমন কেমন ঢাকার বাজারে এত হারাহারি করা তো দরকার নেই। কৃত্রিম সংকট বলা লাগে যে তারা একটা এক্সকিউজ দেখায় যে ভাই আমরা গভর্নমেন্টের গোডাউনে চাল দিচ্ছি, গভর্নমেন্ট চাল নিচ্ছে, আমাদেরকে খুব প্রেশারে রাখতেছে, আমরা এটা দেওয়া লাগতেছে, নয়তো আমাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে, আমাদেরকে পানিশমেন্ট করবে, বিভিন্ন এক্সকিউজ দেখে তারা বাজারজাত করতেছে না। তো এটা কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে কার উপর? ভোক্তার উপরে। আগামী বৈশাখ পর্যন্ত যা চলবে সেই পরিমাণ দাম তারা গোডাউনজাত করতে আসে, তারা এই জন্য দামটা ছাড়তে আসে না। সরকার নির্ধারিত সয়াবিন তেলের দাম 153 টাকা লিটার, যদিও এর চেয়ে কমে বিক্রি করছেন দোকানিরা। তারা জানিয়েছেন সরকার নির্ধারিত দাম ভোক্তাদের পাশাপাশি তাদেরকেও বিপদে ফেলেছে। ওভারঅল গত 3 মাস থেকে এই পর্যন্ত একটা তেলে 200 থেকে 250 টাকা বাড়ছে 5 লিটার। যখন আপনি 350 টাকা বেচি তখনও যেই লাভ, আর এখন 720 টাকা বেচলো একই লাভ আমাদের। কিন্তু যারা ওই মজুদদার, যারা আমাদেরকে দেয় পয়সা কামাইছে, তারা এবার। পেঁয়াজের দাম এখনও কমেনি। কাউরান বাজারে প্রতি কেজি পেঁয়াজ মিলছে 48 টাকা দরে। বেচাকেনা খুব চলো বাজারে, বেচাকেনা খুব কম, খাওয়া পাটেই নাই। সাধারণ ভোক্তারা বলছেন বাজারের নিয়ন্ত্রণ বড় বড় কোম্পানি আর মিলারদের হাতে চলে যাওয়ায় সবকিছুর দাম তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। পুলিশ আমার থেকে 100 টাকা নেয়, সেটাও আমি জনগণ থেকে নিব, আমি পকেটে দিব না। ট্রাক ভাড়া বাড়াইলে সেটা ঢুকাই দিব এটার মধ্যে, কারেন্ট ভাড়া বাড়াই সব ঢুকাই এটার মধ্যে, সব ঢুকাই এটার মধ্যে, এটার মধ্যে ঢুকাই দিব। মানুষ আর না খেলে কিছু করার নাই,
তাদের কাছে আমরা জিম চাল কিনতে আসছি, যেদিনে আসি কখনো বলেন না 10 টাকা কমেছে, বলে 10 টাকা বেড়েছে, তাহলে কমলো কিভাবে বলেন? সবজি এখন পটলের সিজন, বিভিন্ন সবজির সিজন, বর্ষাকালে এখন সবজিগুলো বেরোবে, তো প্রতিটা সবই তো দাম বাড়ছে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন সরকারের লোক দেখানো অভিযান রাজধানীর বাজারে সীমাবদ্ধ না রেখে মিলারদের গুদামে চালানো হোক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। 2 সপ্তাহ আগেও কোনো রোগী ছিল না। বর্তমানে কমপক্ষে 20 জন করোনায় আক্রান্ত। এর মধ্যে বন্দর সংশ্লিষ্ট পানামা হিলি পোর্টের 8 স্টাফ রয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হিলিতে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট। প্রতিদিন বিপুল সংখ্যক ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আমদানি করা এসব পণ্য নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দেশীয় ট্রাক চালক হেলপারদের আগমন ঘটে এই স্থলবন্দরে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম পরিচালিত হলেও এসব ট্রাক চালক ও হেলপারদের সংস্পর্শে চলে আসে শ্রমিকরা। ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ইন্ডিয়ান গাড়ি বা বাংলাদেশের লেবার এবং বাইরে গোডাউনে যেগুলো যাইতেছে, কোনোটাই আমরা এটার থেকে আমরা নিরাপদ নয়। আমরা যাতে বন্দরে প্রবেশ করতে লাগলে আমরা অন্তত অ্যান্টিজেন টেস্ট যেন আমরা ফ্রিভাবে আমরা যেন সরকারিভাবে আমরা করাইতে পারি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 10 দিনের ব্যবধানে হিলিতে 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বন্দরের 8 জন স্টাফ। আমাদের স্থানীয় ড্রাইভার এবং ইন্ডিয়ান যে ড্রাইভার আছে তাদের মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে, তারা যেন একে অপরের সংস্পর্শে না আসতে পারে, সেই ব্যাপারটাই আমরা এখন পর্যন্ত দেখছি। এটা হিলির জন্য উদ্বেগজনক বলে মনে করেন স্থানীয় পৌর মেয়র। আমাদের যে স্বাস্থ্যবিধি থেকে শুরু করে কোনো কিছুই সেভাবে মানার চেষ্টা করছে না বিধায় আমার কাছে মনে হচ্ছে আসলেই আমরা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে এখন রয়েছি। সীমান্তবর্তী হিলির সার্বিক পরিস্থিতি উচ্চ পর্যায়ে তুলে ধরা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম। সিএনএফ অ্যাসোসিয়েশন এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র মহোদয় সকলের সমন্বয়ে আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক সেখানে নিয়মিত করছি, মনিটরিং করছি। সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের বাকলিয়ায় 2 গ্রুপের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত অন্তত 10 জন। শুক্রবার দুপুরে কালামিয়া বাজারে এই ঘটনা হয়। গুলিবিদ্ধ 4 জন শঙ্কামুক্ত। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় কবরস্থানের জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে জুমার নামাজের আগে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে এলোপাথারি গুলিতে আহত হন 4 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সাভারের ভাকুর্তায় অজ্ঞাত 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে হারুলিয়ার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বয়স 21 ও 23 বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় একটি ক্ষেতের 20 গজের মধ্যে 2 জনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় তারা, তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু। ঠাঁই নেই খুলনা ও রাজশাহী মেডিকেলে। জাতিসংঘের 10 লাখ টিকা আসবে অগস্টে। আন্দোলনেই আসবে মুক্তি বলেছেন বিএনপি নেতারা। আবারও সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। নার্সিং পেশায় কাজের নামে নারী পাচার। মাত্র 40,000 টাকায় স্ত্রীকে ভারতে বিক্রি করেছে এক স্বামী। 77 দিন অমানবিক নির্যাতন সয়ে ফিরেছেন দেশে। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ছেই। বাজারে সিন্ডিকেটের কারসাজি। সরকারি নজরদারি না থাকায় ক্ষোভ ক্রেতাদের। এবারে লাঠি দিয়ে উইকেট ভাঙলেন সাকিব। আবাহনীর পক্ষে নির্লজ্জ আম্পায়ারিংয়ে মেজাজ হারান তিনি। সুজনের সঙ্গে বাগবিতণ্ডা, পরে দুঃখ প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision
ভিজিট করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।